একের পর এক চমক দেখিয়েই চলেছে তারেক রহমান স্যার। মানে রাজনীতি কাকে বলে, কৌশল কাকে বলে তারেক রহমান স্যার, সেটাই বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের রাজনীতিতে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে দেখিয়ে দিচ্ছে। জামাতে ইসলাম একের পর এক পরাজয় বরণ করছে। নির্বাচনে ভূমিধস পরাজয় বরণ করলো, আবার তার কিছুদিন যেতে না যেতে, মানে 72 ঘন্টা পার হতে না হতে দ্বিতীয়বার পরাজয় বরণ করলো জামাত এনসিপি জোট। জামাত এনসিপি জোট কেন দ্বিতীয়বার পরাজয় বরণ করলো সেটা আপনাদেরকে বলছি। তার আগে তারেক রহমান স্যারের বেশ কিছু চমকের কথা আপনাদেরকে বলি। তারেক রহমান স্যার যখন দেশে আসছিলেন না, দেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন অসুস্থ ছিলেন, তখন তারেক রহমান স্যারকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়েছে, নানা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, অনেক বাজেভাবেও আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণের ফলে যে তারেক রহমান বিন্দু পরিমাণ দুমে যাবে সেটা কিন্তু তিনি জাননি। তারপরে 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরে আসলেন। ফিরে আসার পর যেই চমকটা বাংলাদেশের রাজনীতিতে দেখানো শুরু করেছে সেটা অভাবনীয়, অকল্পনীয়। বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে বাংলাদেশের 14 লক্ষ মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে, একদম সামনাসামনি থেকে। অর্থাৎ তিনি এসে যেখানে বক্তব্য দিয়েছেন সেখানে 14 লক্ষ লোকের উপস্থিতি হয়েছে। আন্তর্জাতিক মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে। অতীত ইতিহাসে বাংলাদেশের এত বড় জনসমাগম কোনো রাজনৈতিক দলের নেতা করতে পারে নাই, যেটা তারেক রহমান দেখিয়েছে। এইটা তারেক রহমান স্যারের প্রথম চমক ছিল। এরপরে যখন তিনি রাজনৈতিক প্রচার প্রচারণায় নামলেন, তখন আপনারা দেখেছেন যেই জেলাতে তিনি গিয়েছেন সেখানেই ব্যাপক লোকের উপস্থিতি। মানে এত লোকের উপস্থিতি যেটা কল্পনাতীত। অতীতে কোনো ধরনের সমাবেশে এত লোকজন হয়েছে কিনা সেটা নিয়েও অনেক বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছেন অনেকেই। এরপরে সর্বশেষ যে চমকটা তিনি দেখিয়েছেন, বিরোধী দলকে কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি। বিরোধী দলের রাজনীতি নিয়ে তিনি বৃহৎ আকারে কোনো প্রোপাগান্ডা ছড়াননি। দুই একটা কথা বলেছে, রাজনীতিতে আলোচনা সমালোচনা থাকবে, সেটা সৌহার্দ্যপূর্ণ, আর সেটাই দেখিয়েছেন কিন্তু তারেক রহমান। এরপরে আরেকটা চমক হচ্ছে, তারেক রহমান যখন দেশের বাইরে ছিল তখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, হামলা মামলার ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বিদেশে থেকেই তারেক রহমান একের পর এক বিএনপির নেতাকর্মীদের বহিষ্কার করা শুরু করেছে। শুধু তাই নয়, এই নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তাদেরকেও বহিষ্কার করেছে। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য তাদেরকে তেল মারবে, ক্ষমতায় যাওয়ার জন্য তাদেরকে আদর করবে, ক্ষমতায় যাওয়ার জন্য তাদেরকে কোনোভাবে দলে ভিড়িয়ে রাখবে, এইটা কিন্তু তারেক রহমান করে নাই। এটা রাজনীতিতে সবচেয়ে বড় চমক। আমরা অতীতে দেখেছি, মানে কোনো দলের প্রার্থীরা যদি বিদ্রোহ করার চেষ্টা করেছে, বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ানোর চেষ্টা করেছে, অনেক রাজনৈতিকবিদ বা রাজনৈতিক দলের প্রধানেরা তাদেরকে কাছে ডেকে বোঝানোর চেষ্টা করেছে, বারবার তাদেরকে বিভিন্ন লোভ লালসা দেখানোর চেষ্টা করেছে। তারেক রহমান কিন্তু সেটা করেনি। না করে তিনি ডিরেক্ট বহিষ্কার করেছেন। এমনকি রুমিন ফারানা যিনি এমপি হয়ে আসছেন তাকেও বহিষ্কার করেছেন। রুমিন ফারানাকে এমন একটা দিনে বহিষ্কার করা হয়েছে যেটা মোটামুটি অবাক করার মতো। যেদিন আপসীন জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সেই দিনই 9 জনকে বহিষ্কার করা হয়েছে, তার মধ্যে রুমিন ফারানা ছিল। অর্থাৎ তারেক রহমান স্যারের মধ্যে আত্মবিশ্বাস ছিল যে সাধারণ জনগণ তাকে অন্তরস্থল থেকে ভালোবাসে। এই চমকগুলো তিনি একের পর এক দেখিয়েছিলেন নির্বাচনের আগে। আর নির্বাচনে তো যে চমকটা দেখিয়েছেন এটা অভাবনীয়, অকল্পনীয়। আমিও প্রেডিকশন দিয়েছিলাম। আমি বলেছিলাম যে জামাত এনসিপি জোট সর্বোচ্চ 70 থেকে 80টা আসন পেতে পারে, বিএনপি 180 থেকে 200 আসন পেতে পারে, আর বাকিগুলো স্বতন্ত্র প্রার্থী পাবে। আমার প্রেডিকশন এনসিপি জোট বা জামাত জোটের সাথে মিলে গেলেও বিএনপির সাথে মিলে নাই। বিএনপি 212টি আসন পেয়েছে।
অর্থাৎ আমরা যেটা কল্পনা করেছি, আমরা যেটা চিন্তা করেছি, সেই চিন্তার বাহিরে গিয়ে বিএনপি জনগণের মনে জায়গা দখল করেছে। এখন জামাত এনসিপি জোট তারা নির্বাচনে পরাজয় বরণ করেছে, ভূমিধস পরাজয় তাদের হয়েছে। আবার নতুন করে কি পরাজয় তাদের হলো? নতুন করে পরাজয় হলো তারা যেটা মনে করেছিল, বিএনপিকে যেভাবে আক্রমণ করে এই জামাত এনসিপি জোটের নেতাকর্মীরা কথা বলেছে, স্লোগান দিয়েছে, তারা যেটা মনে করেছিল যে আমরা যেভাবে আক্রমণ করেছি, বিএনপি ক্ষমতায় গেলে হয়তোবা সেভাবে আক্রমণ করবে, তাদের সাথে হয়তো বিএনপি সুসম্পর্ক বজায় রাখবে না, বিএনপি হয়তো প্রতিহিংসার রাজনীতি করবে। সবকিছু জল্পনা কল্পনা উল্টিয়ে দিয়ে তারেক রহমান স্যার সৌহার্দ্যপূর্ণ রাজনীতি বাংলাদেশে ফিরিয়ে এনেছে। তারেক রহমান স্যার কিন্তু আজকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যারের বাসায় গিয়েছে। আপনারা অবাক হয়েছেন নিশ্চয়। অতীতে এই ধরনের ঘটনা কখনো ঘটেছে বলে আমি দেখি নাই। বিজয়ের পর সম্ভাব্য প্রধানমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলের প্রধান নেতার বাসায় গিয়েছে, এটা অতীতে আমি দেখি নাই। এই ধরনের ঘটনা ঘটালেন জনাব তারেক রহমান, মানে জনগণকে চমক দিতেই আছে। শুধু তাই নয়, এই যে এনসিপির যেই আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি এমপি হয়েছেন, পার্লামেন্ট সদস্য হয়েছেন, তার বাসাতেও এই জনাব তারেক রহমান স্যার যাবেন। অর্থাৎ যতগুলো বিরোধী রাজনৈতিক দলের প্রধানেরা রয়েছে, তাদের সবার সাথেই সৌজন্য সাক্ষাৎ করবেন জনাব তারেক রহমান। তার মানে বুঝতে পারছেন, বাংলাদেশের যেই সুস্থ রাজনৈতিক ধারা, সেটা কিন্তু তারেক রহমান স্যার ফিরে আনতেছে। ঠিক যেভাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্রের যে অবদান রেখেছে, এটা বাংলাদেশের সাধারণ জনগণ বা গণতন্ত্র মনা মানুষগুলো সারা জীবন মনে রাখবে। 1971 সালের পর শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় বসলেন, তখন বাকশাল গঠন করে যত রাজনৈতিক দল ছিল, রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল। জামাত শিবির এটা তো আগেই নিষিদ্ধ করে দিয়েছিল। অর্থাৎ শেখ মুজিবুর রহমান চেয়েছিল এক নেতা এক দেশ, অর্থাৎ তিনি রাজত্ব কায়েম করেছিলেন। শেখ মুজিবুর রহমান যখন নিহত হলেন, তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনিই প্রথম এই গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এমনকি শেখ হাসিনাকেও বাংলাদেশে নিয়ে আসার জন্য তিনি সহযোগিতা করেছেন, বাংলাদেশে আসতে দিয়েছেন। জামাত শিবিরের যে রাজনীতি বন্ধ ছিল, সেই রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবারও অনুমতি দিয়েছে রাজনীতি করার। রাজনৈতিক যে দলগুলো ছিল, সেই দলগুলো যখন হতাশ হয়ে বাসায় ফিরে যাচ্ছিল, তখন তারেক রহমান স্যার আবারও গণতন্ত্র ফিরিয়ে এনে রাজনীতির মাঠে তাদের রাজনীতি করার অধিকার দিয়েছে। সেই তারেক রহমানের আদর্শ ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সাথে মিলে যাচ্ছে। আমরা এমন রাজনীতি তো চাই, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, প্রতিশোধমূলক রাজনীতি চাই না। আমরা চাই সুস্থ ধারার রাজনীতি। আলোচনা সমালোচনা চলবে রাজনৈতিক মাঠে, কিন্তু সম্পর্ক থাকবে সৌহার্দ্যপূর্ণ। দেশ গড়ার জন্য শুধু সরকার দলীয় যারা রয়েছে তারাই কাজ করবে, বিরোধী দলীয় যারা রয়েছে তারা কাজ করবে না, এমনটা হতে পারে না। দেশ গঠন করার জন্য, দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত করতে, দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে বিরোধী দলের কিন্তু ব্যাপক ভূমিকা থাকে। সেটা জামাত শিবির করবে কিনা দেখার অপেক্ষায়। তারেক রহমানের যেটা প্রথমে করণীয় সেটা করেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।